আমার থেকে অনেকগুলো টাকা নিয়েছিস। এখন এই কাজটা যদি তুই না করিস, তোকে শুদ্ধ তোর বাড়ির লোকের গলায় চেন করিয়ে না আমি কুকুরের মতো ঘোরাবো। আমার পরিবারের ব্যাপারে যদি আর একটাও কথা বলে, তাহলে যে কাজটা আমাকে করতে পাঠাচ্ছিলেন ওটা এখানেই করে দেখাবো, দেখবেন। তার গায়ে হাত দিয়ে আজ অব্দি কেউ জ্যান্ত এখান থেকে বেরোয়, কিন্তু তোকে আমি আর একটা সুযোগ দিলাম রাজ। এই কাজটা যদি তুই না করিস তাহলে আমার সব টাকা সুদ সমেত ফেরত দিবি দুদিনের মধ্যে। এবার ভেবে দেখ। চল 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 হাট। কাজটা তো তোকে করতেই হবে রাজ, তা না হলে তোকে আমি ছাড়বো না। ছোড়দা কি জিনিস তা তুই এখনো জানিস না, কিন্তু এবার জানবি। বাদল, হাই বাদল। বাদল, কি হয়েছে? কি শোন, তুই যদি ওই ছোটদার সাথে কোনো যোগাযোগ রাখিস না, তাহলে এই বাড়িতে তোর খাওয়া দাওয়া বন্ধ, বুঝলি? কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না তোর কথা। ধর মা, হেই, তুই জানতিস না তোর ছোটদা একটা বাজে মানুষ? আমাকে এমন কাজ করতে বলছে যেটা আমি মরে গেলেও করবো না, বুঝলি? তুই চিৎকার করছিস কেন? বাবা, তুমি এই সবের মধ্যে পড়ো না, যাও তো। আরে তোর ছোটদা আমাকে টাকা দিয়েছে বলে এখন চাই আমি রাস্তায় গিয়ে ওই স্টুডেন্টদের কেলাই, আর হ্যাঁ, দাঙ্গা করে ওদের ওই আন্দোলনটাকে ভেস্তে দিই। ছোটদা না আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, বুঝলি? আরে টাকা দিয়েছে বলে কি ভেবেছে আমি ওর জন্য গুন্ডামি করবো? রাজ বাবা, আমি তোকে আগেই বলেছিলাম এতটা ঝুঁকি নিস না। দেখ বাবা, মিথ্যেকে আশ্রয় করে কখনো বড় লোক হওয়া যায় না, কখনো যায় না বড় লোক হওয়া। তো সারা জীবন সত্যবাদী যুধিষ্ঠির হয়ে সংসারে লাভের লাভটা কি হয়েছে শুনি? তোর জন্য তো সংসারে আজকে এই দুরবস্থা। ব্যাংকে একটু টাকা রেখেছো যে সেটা নিয়ে ছেলেরা ব্যবসা করবে? তাহলে শুভা, তুমি তোমার ছেলেকে এভাবে বিপদে ঠেলে দিও না। ও তোমার ছেলে, বিপদে ঠেলে দিও না তুমি। কি করবে ও? কোথা থেকে অতগুলো টাকা পাবে? সব রাস্তা যখন বন্ধ হয়ে গেছে তখন ওই ছোটদা ওকে টাকাগুলো দিয়েছে। আরে তার মানে তো এটা না যে আমার মাথা কিনে নিয়েছে। আর আমি তো ছোটদাকে বলেছি সব টাকা ফেরত দিয়ে দেবো, কিন্তু এখন আমাকে সেইটুকু সময়ও দিচ্ছে না। তার জায়গা বলছে যে আমাকে গুন্ডামি করতে হবে। তোর সততাও আমার খুব ভালো করে জানা আছে, যাকে সে নিয়ে কথা বলতে চাই না। আবার তুই ওই ছোটদার হয়ে মারামারি করিস সেটাও আমি চাই না। যে টাকাটা নিয়েছিস ফেরত দিয়ে দে, তাহলেই তো কিছু বলতে পারবে না। কি বলছো তুমি? এতগুলো টাকা আমি সবটাই বিজনেসে লাগিয়ে দিয়েছি, এখন এতগুলো টাকা পাবো কোথা থেকে? সেসব তো আমি জানি না বাবা। আমি যে খেলাটা শুরু করেছি তার জন্য আমার অনেকগুলো টাকার দরকার। তোর যেমন ওই ছোটদাকে দেওয়ার জন্য টাকার দরকার, তেমন তোর বিয়ে দেওয়ার জন্য আমারও টাকার দরকার। সেই টাকা কোথা থেকে কিভাবে আসবে সেটাও তুই ভাববি। ছোটদা হাত থেকে বেরিয়ে গেলে বড়দা, মেজদা, শেষদা যাকে পাবি তাকে ধরবি, তার থেকে টাকা নিবি। একটা কথা জেনে রাখ, টাকা ছাড়া কিন্তু এখন এক পাও চলতে পারবো না। আর যে খেলাটা শুরু করেছি তার থেকে পিছিয়েও আসতে পারবো না। মা 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 শোন না, এইভাবে জেদ করো না। আমি যেটা বলছি সেটাই হবে। অনেক কষ্টে আমি সংসারটাকে দাঁড় করানোর চেষ্টা করছি, এই বাপ ছেলের সততা দিয়ে না পেট ভরবে না। একটা কথা শুনে রাখ, যে খেলাটা আমি শুরু করেছি সেটাতে আমি জিততে চাই, আর জেতার জন্য অনেকগুলো টাকা আমার দরকার, ব্যাস শেষ কথা। দাঁড়িয়ে না থেকে আয় আমার সঙ্গে, ভাতটা নিয়ে যা।
জেনে রাখ, টাকা ছাড়া কিন্তু এখন এক পাও চলতে পারবো না। আর যে খেলাটা শুরু করেছি তার থেকে পিছিয়েও আসতে পারবো না। বৌদি বলছি, এই উপহারগুলো বাড়িতে রাখার কোনো মানেই হয় না। আমার মনে হয় এগুলো ফেরত দিয়ে দেওয়া উচিত। ব্যবস্থা করো। তুমি কি বলছো শ্রী? এই এত দামি দামি উপহার তুমি ফেরত দিয়ে দেবে? এই যে এটা দেখো, এটা বিদেশের ব্র্যান্ড। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে না এগুলো পাওয়াও যায় না। এগুলো কোথাকার ব্র্যান্ড, কি ভ্যালু আছে এসব জেনে আমি কি করব? আমি এগুলো ফেরত দিতে চাই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক, আমি বুঝতে পেরেছি। আসলে তুমি হয়তো রাজের থেকে এর থেকে অনেক বেশি দামি দামি গিফট পেতে চলেছো, তাই হয়তো এখন এই গিফটগুলোর গুরুত্ব তোমার কাছে বিশেষ একটা নেই, তাই না? এসব কি কথা বৌমা? সতীশ আর শ্রীয়ের মাঝখানে বারবার রাজের কথা কেন ওঠে? না, এটা হয়তো সবার কাছে গুরুত্ব পায় না, কিন্তু আমার কাছে এই কথাটা যথেষ্ট গুরুত্ব আছে। মা, তুমি কেন এইভাবে জেদ করছো? এই সম্পর্কটা আর কোনোভাবে সম্ভব নয়। তাই এই স্মৃতিগুলো আমি আর ধরে রাখতে চাই না মা। বৌমা, এই স্মৃতিগুলো না আমি ধরে রাখতে চাই, তার কারণ এই স্মৃতিগুলো আমার মেয়ের জন্য সুখের হতে চলেছিল, আর আমার বিশ্বাস ভবিষ্যতেও তাই হবে। তাই তোমরা ওকে একটু বুঝিয়ে বলো। মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো মা। আচ্ছা বৌমা, আমার যেটা বলছিলাম, বিয়ের জন্য তো এখনো হাতে 1 মাসের বেশি সময় আছে, রাইট? হ্যাঁ, তো আমরা বিয়ের জন্য যেরকম প্রস্তুতি নিচ্ছিলাম সেভাবেই প্রস্তুতি চলবে। হ্যাঁ, এই বিয়ে ভাঙবে না। ভাঙবে না বলে নিজের মনকে আশ্বস্ত করছেন মা, কিন্তু বাস্তবটা সেটা তো একবার ভেবে দেখছেন না? ওদের সঙ্গে, মানে ওদের বাড়ির লোকের সঙ্গে আপনাদের কি আদৌ কোনো কথাবার্তা হয়েছে? ওরা কি এই বিয়েতে আবার রাজি? রাজি না হলেও রাজি করাতে হবে। আমার সঙ্গে শিউলির কথা হয়েছে, আমি সেরকম হলে ওদের বাড়িতে যাব, গিয়ে ওদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো, এবং আমার বিশ্বাস যে সবটা ঠিক হয়ে যাবে। দেখো বৌমা, যে স্বপ্ন আমি দেখেছি সেটা আমি ওর ভালোর জন্য দেখেছি, যেটা হয়তো ও বুঝবে না, কিন্তু তুমি তো এটার মানে বুঝতে পারছো। তাই প্লিজ তোমার ননদকে বোঝাও যাতে বিয়ের জন্য মনটা তৈরি করে। আর একটা কথা, আমার সিদ্ধান্ত কিন্তু বদলাবে না। মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো না। মা আমার কথাটা শোনো প্লিজ, এরকম করো না মা, আমার কথাটা শোনো না মা প্লিজ। মা যা না, তোমার মা তোমার কথা শুনবে না শ্রী। তোমার মা এখন তোমার সাথে কথা বলার মুডে নেই। দেখো তুমি এখন কি করবে, ভালো করে চিন্তা ভাবনা করো। সতীশ নাকি রাজ, কোন দিকে যাবে? জলটা খাই গিয়ে বাবারে। মা, ও মা, দরজাটা খোলো না। তুমি আমার সঙ্গে এমন করলে আমার ভালো লাগে না মা, আমার খুব কষ্ট হয়। এভাবে অভিমান করে থাকলে ভালো লাগে না, ভালো লাগে না তোমার থেকে দূরে দূরে থাকতে। তুমি কেন আমাকে বুঝতে চাইছো না মা? আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। ও মা, মা, কি করবো এখন? তুমি ছাত্র সেজে আমার ছেলেদের সাথে ওখানে যাবে, ধরে একটু কেলিয়ে দেবে, 2-4টে পেটু মারবে। মধ্যে কথা হচ্ছে এই মবটাকে ছত্রভঙ্গ করে দিতে হবে। টাকাটা নেওয়ার সময় এই কথাটা মনে ছিল না তোর? তোকে শুদ্ধ তোর বাড়ির লোকের গলায় চেন পরিয়ে না আমি কুকুরের মতো ঘোরাবো।
এই কাজটা যদি তুই না করিস তাহলে আমার সব টাকা সুদ সমেত ফেরত দিবি দুদিনের মধ্যে। না, ছোড়দা যেটা বলছে সেটা কিছুতেই করা যাবে না। এতগুলো টাকা দুদিনে জোগাড় করবো কি করে? ওলা খুব বাজেভাবে ফেসে গেলাম। কি করি? না, একটা উপায় তো বার করতেই হবে। হ্যালো রাজ, আমি জানি না আমার মন খারাপ হলে কেন আপনাকে এইভাবে ফোন করি। আসলে আপনার কাছে তো অনেক রকমের টোটকা থাকে, এবারেও একটা টোটকা প্রয়োগ করতে হবে। হ্যালো রাজ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন না, কি যেন বলছিলেন? আপনার কি হয়েছে রাজ? গলাটা শুনে অন্যমনস্ক লাগছে আমার। না মানে আসলে আমি অন্য কিছু ভাবছিলাম। হ্যাঁ মানে সেটাই বলুন। অন্য সময় তো আমি আপনাকে ফোন করলে আপনি ভীষণ এক্সাইটেড হয়ে পড়েন, এখন তো আপনার গলার মধ্যে কোনো এক্সাইটমেন্টই খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় আপনি আমার থেকেও বেশি দুশ্চিন্তায় রয়েছেন। কি হয়েছে আমাকে কি বলা যেতে পারে? না না, ও কিছু না। আপনিও দেখছি আমাকে অনেকটাই বুঝতে শিখে গেছেন। বোঝা না বোঝা সবটাই তো মনের ওপরে ডিপেন্ড করছে। মন থেকে চাইলে কোনো মানুষকে বোঝা খুব একটা কঠিন কাজ নয়। শ্রী, তার মানে কি আপনি আমাকে মন থেকে বুঝতে চান? বন্ধুকে যদি মন থেকে না বুঝি তাহলে বন্ধুত্বটা হবে কি করে? যাকগে, আমি তো ভেবেছিলাম আপনাকে ফোন করে নিজের মনটা একটু হালকা করব, কিন্তু এখন যা মনে হচ্ছে আপনার জন্যই তো আমাকে একটা টোটকা বের করতে হবে। এক কাজ করুন, আমি আজকে আপনাকে একটা টোটকা দিচ্ছি, দেখবেন মুহূর্তের মধ্যে আপনি একদম ফ্রেশ হয়ে গেছেন। আপনি প্রথমে পদ্মাসনে বসুন। বসেছেন? এবার ধীরে ধীরে শ্বাস নিন। নিন, এবার ধীরে ধীরে ছাড়ুন। 1 2 3, আস্তে আস্তে। এটা কন্টিনিউ করুন। 1 2 3। বেশ, আমি কিন্তু করছি। দেখা যাক আপনার টোটকায় কতটা কাজ হয়। কি কাজ হয়েছে কিছুটা? ধন্যবাদ শ্রী। আমি না আজকে সত্যি অনেকটা চাপে ছিলাম, এখন একটু রিল্যাক্স লাগছে। এবার থেকে যখনই আপনার দুশ্চিন্তা হবে এই টোটকাটা ট্রাই করবেন, দেখবেন একদম ফ্রেশ হয়ে গেছে। বলছিলাম আপনিও এবার কিন্তু একটু হাসি মুখে থাকার চেষ্টা করুন। আমি জানি আপনার মানে মা মেয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, মান অভিমান হয়েছে, কিন্তু দেখবেন সব মিটে যাবে, সব ঠিক হয়ে যাবে। প্রার্থনা করুন রাজ, যেন খুব তাড়াতাড়ি সবটা মিটে যায়। সত্যি কথাটা কি জানেন তো, মা কথা না বললে না আমার কিচ্ছু ভালো লাগে না। এনিওয়ে, আমি আরও একটা কথা বলার জন্য আপনাকে ফোন করেছিলাম। আপনি যে টাকাটা দিয়েছিলেন না, সেখান থেকে 1.5 লাখ টাকা মতো বেঁচে গেছে। তো কাল শোরুমে যাওয়ার পথে ওই বাড়তি টাকাটা আপনাকে গ্যারেজে দিয়ে তারপরে আমি শোরুমে যাব, ঠিক আছে? সাবধানে থাকবেন আর চিন্তা করবেন না। রাখি তাহলে। হ্যাঁ বল। রাজের অফিসে গিয়েছিলাম, কোনো ক্লু খুঁজে পাইনি, কিন্তু এত
সহজে আমি হাল ছাড়বো না। ওই রাজের একটা না একটা দুর্বলতা আমি খুঁজে বার করবই। শোন, তোকে একটা খবর দেওয়া ছিল। রাজশ্রীকে ফোন করেছিল, আমি লুকিয়ে লুকিয়ে আড়ি পেতে শুনেছি। কি বললো বেশ, হ্যাঁ, ওরা কালকে রাজের গ্যারেজে দেখা করবে। গ্যারেজ? কোথায় কোথায় রাজের গ্যারেজটা কোথায়? হয়তো সেটা জানি না রনি, কিন্তু তুই চিন্তা করিস না, আমি ভালো করে সন্ধান নিয়ে তোকে জানিয়ে দেবো। তুই আমার কথা ভালো করে শোন। দেখ, রাজের গ্যারেজের ঠিকানাটা যদি আমরা বার করতে পারি না, তাহলে আরো অনেক কিছু বেরিয়ে আসবে। মানে ঠিকুজি কুস্তি সবকিছু আমি বার করে ফেলবো। এই রাজের ভেতরে লুকোনো রাজ কি আছে সেটা আমাকে খুঁজে বার করতেই হবে, যে কোনো ভাবে। রনি ওদিকে বাইরে খেলছে, খেলুক, আর এদিকে ঘরে আমি খেলি। যাই, এবার গিয়ে অশান্তির আগুনটা ভালো করে জ্বালিয়ে দিয়ে আসি। সোমা, ঘুমোওনি এখনো? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। বসে বসে আশীর্বাদের অনুষ্ঠানের ছবিগুলো দেখা হচ্ছে, তাই তো? জানো সোমা, তোমাকে কিন্তু অনুষ্ঠানের দিন খুব সুন্দর লাগছিল, মিষ্টি লাগছিল আমার ননদিনীকে। তাই? হ্যাঁ তো। আর জানো, সবাই তোমার অনেক প্রশংসা করছিল। কিন্তু প্রশংসা করে কি লাভ? একটা ছবি বা ভিডিও কিছুই তো পোস্ট করতে পারছি না। সে আর এখন ভেবে কি হবে বলো, তোমার দিদি যা করলো। আচ্ছা সোমা, তুমি ভালো করে ভেবে বলো তো, সতীশের মতো অত ভালো বাড়ির অত ভালো একটা ছেলে স্ত্রী জীবনে আর কোনোদিনও পাবে? কিন্তু না, সে তো নিজের ভালো বুঝলো না। এই দাঁড়াও 1 মিনিট, আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। দাঁড়াও, এই যে দেখো, এই এত দামি দামি গিফট, এত কিছু দিয়েছিল তো সতীশ বলো স্ত্রীকে, কিন্তু না, ওর তো মন বললো না। এত কিছু পাওয়ার পর জীবনে আর কি চাই বলো তো? সত্যি বৌদি, আমি যদি এরকম দামি দামি গিফট পেতাম না, তাহলে কতই খুশি হয়ে যেতাম। আমার তো মনে হয় সেদিন স্ত্রী একটু বেশি ওভার রিয়াক্ট করেছে, বড্ড বাড়াবাড়ি করে ফেলেছিল। তোমার কি মনে হয় সোমা, যে সেদিন তোমার দিদি যে কাজটা করেছে ঠিক করেছিল? আসলে কি বলতো, দিদি না একটু বেশি ইমোশনাল, ওনার সব কথা গায়ে মেখে নেয়। আমি যদি দিদির জায়গায় থাকতাম না, তাহলে এরকম ওভার রিয়াক্ট করতামই না। সেই তো, একদম ঠিক। দেখো, আমি তোমায় খুব ভালোবাসি, তাই বৌদি হিসেবে একটা সাজেশন দেবো, নিজের দিদির মতো না পুরো জীবনটা স্ট্রাগল করে পার করে ফেলো না, পরে কিন্তু তুমি পস্তাবে। না না বৌদি, দিদির মতো এরকম সারাদিন 24 ঘন্টা কে কাজ নিয়ে পড়ে থাকবে বলো তো? আর মা তো এমনিতেই বলে যে স্ট্রাগল করে কেউ কোনোদিন সুখে থাকতে পারে। আমি চাই আমাকে কেউ রোজ দামি দামি উপহার দেবে, ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবে, তারপর দামি জামা কাপড় পরবো, দামি গয়না পরবো, জীবনটা একদম আনন্দে কাটাবো। কি করছো সোমা তুমি? কি ভালো গন্ধ! দেখো বৌদি, এত দামি একটা পারফিউম দিয়েছে, তাও দিভাইয়ের মন ভরলো না। যাকে এগুলো না ফেরত দেওয়ার দরকার নেই, বুঝলে? আমি এই পারফিউমটা ব্যবহার করছি শুনলে সতীশদা কিছু মনেও করবে না। আর দিভাইকে না আমি বারণ করে দেবো এই উপহারগুলো ফেরত দেওয়ার বাড়াবাড়ি না করতে। এই কথাগুলোই তো আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম সোমা। ও আমার কাজটা আরো ইজি করে দিল শ্রী। এবার এই সংসারে একটা বড় সড়ো আগুন লাগতে চলেছে। ও বাবা বাবা, বলছি যে আমি বেরোলাম, যাওয়ার পথে একবার রাজের সঙ্গে দেখা করে তারপরে যাব। ওই বাড়তি টাকাটা ওটা ফেরত দিয়ে যাব, বুঝলে? বলছি শোন না, তোর সঙ্গে ওই আজকের ওই গেট টুগেদারের ব্যাপার নিয়ে রাজের কথা হলো? কিসের গেট টুগেদার বাবা? আমি তো নিজেই কিছু জানি না। ও হ্যাঁ, তোকে তো বলা হয়। দেখেছিস কিরকম ভুলো মন আমার। আসলে গতকাল ওই সুভাদি এলেন, তখনই নিয়ে কথা হলো।
আসলে প্ল্যানটা আমারই। আমি চাইছিলাম যে ওরা সবাই মিলে যদি আমাদের বাড়িতে এসে একটু সময় কাটায় তাহলে তোর মার অন্তত মনটা ভালো হবে। এমনিতেই তো আমরা এখন সবাই বড় ডিপ্রেশনে আছি। একটু ধর আড্ডা হলো, একটু খাওয়া দাওয়া হলো, তাহলে মন্দ হয় না, কি বলিস? এই প্ল্যানটা তুমি একদম ঠিক করেছো বাবা। মাকে আর এই অবস্থায় দেখতে একদম ভালো লাগছে না। আমিও চাই মা যেন আমাকে আর ভুল না বোঝে, আবার যেন সবটা আগের মতো হয়ে যায়। সেটা তো আমিও চাই রে। আসলে তোর মা তো বড় ইমোশনাল, কিছুতেই ওই আশীর্বাদের দিনটা মন থেকে ভুলতে পারছে না। সতীশকে জামাই হিসেবেই ধরে বসে আছে। আমি জানি না বাবা মাকে কবে বোঝাতে পারবো। বুঝবে বুঝবে, আমার ধারণা তোর মা ঠিকই বুঝবে। হ্যাঁ, হয়তো একটু সময় লাগবে। যাকে তুই অফিস থেকে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করিস। তুমি চিন্তা করো না বাবা, আমি ঠিক সময় মতো চলে আসবো। মায়ের একটু খেয়াল রেখো। হ্যাঁ, আমি এলাম বাবা। টাটা টাটা। তাড়াতাড়ি ফিরিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিস্টার রাজ, তাহলে নেক্সট ইনস্টলমেন্টের টাকাটা আমরা কখন পাবো? এই কাজটা যদি তুই না করিস তাহলে আমার সব টাকা সুদ সমেত ফেরত দিবি। এই টাকাটা এখন জোগাড় হবে কিভাবে? মিস্টার রাজ, এটা কিন্তু শর্ত ছিল না। দেখুন, আমি দেশের বাইরে ছিলাম বলে আপনার সঙ্গে মিটিংগুলো অ্যাটেন্ড করতে পারিনি। আদারওয়াইজ আই উড হ্যাভ ডেফিনেটলি ক্যান্সেল দিস প্রজেক্ট। আমি তো নিজেই ইনভেস্ট করতে বারণ করতাম। আপনারা ভরসা রাখুন, আমি ঠিক টাকা জোগাড় করে ফেলবো। আপনার উপরে ভরসা করেই তো অফিসটা আপনার হাতে হ্যান্ড ওভার করেছিলাম, কিন্তু আপনি কিচ্ছু করে উঠতে পারেননি। হ্যাঁ, দেখুন, আমাদের পার্ট অফ ইনভেস্টমেন্টটা আমরা করেছি। এখন ইটস ইয়োর টার্ন। 3 দিনের মধ্যে হয় আপনি টাকাটা জোগাড় করুন, তা না হলে কিন্তু অফিসটা হাতছাড়া হয়ে যাবে। I think it was a wrong decision from your part, Mr. Bajaj. স্যার শুনুন, আমি টাকা ঠিক জোগাড় করে দেবো, আপনার চিন্তা